হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রীর দিকে একটু তাকিয়ে দেখুন। আমাদের অর্থমন্ত্রী অনেক স্মার্ট। আমাদের সুযোগ্য মহাসচিব বলেছেন এই বাজেট ক্রিয়েটিভ বাজেট, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মতো মিও মার্কা বিরোধী দল নয়। এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোষর নয়, আওয়ামী লীগের নেতারা বসে আছে। নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রীর দিকে একটু তাকিয়ে দেখুন। আমাদের অর্থমন্ত্রী অনেক স্মার্ট। সময়টা অনেক খারাপ। এই খারাপ সময়ে আমাদের স্মার্ট অর্থমন্ত্রী, যোগ্য অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, আমাদের সুযোগ্য মহাসচিব বলেছেন এই বাজেট ক্রিয়েটিভ বাজেট। এই বাজেটকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন, আবার অনেকে বলেছেন বাজেট ভালো হয়েছে, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? মাননীয় স্পিকার, এই সরকারের বয়স 4 মাস। এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোষর নয়, আওয়ামী লীগের নেতারা বসে আছে। তারা সরকারকে সহযোগিতা করছে না। এই দুষ্ট চক্রকে চেয়ারে বসিয়ে রেখে কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারা যাবে ভেবে দেখার সময় হয়েছে। মাননীয় স্পিকার, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজের রাজস্ব আদায়ে বেশি ব্যস্ত থাকে। রাজস্ব বাড়াতে হলে রাজস্ব বোর্ডে সার্জিক্যাল অপারেশন প্রয়োজন। মাননীয় স্পিকার, আপনার মনে আছে নির্বাচনের আগে একটি দল নির্বাচন না করার ষড়যন্ত্র হিসেবে পিআর বলে টিকটক করছিলেন? আমাদের প্রিয় নেতা সকল ষড়যন্ত্রকারীদের বীজ দাঁত ভেঙে দিয়ে যেভাবে নির্বাচন আদায় করেছেন, ঠিক সেইভাবে সমালোচনাকারীদের মুখে কলপেটে দিয়ে এই বাজেট উনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মতো মিও মার্কা বিরোধী দল নয়। চেয়ে দেখেন কেমন সাদা ঝকঝকা ফকফকা সত্যিকারের একটি বিরোধী দল। উনারা যখন বাজেট নিয়ে সমালোচনা করেন আমরা কিছু মনে করি না, কিন্তু উনারা যখন বলেন যে উনাদের 168 সিট পাওয়ার কথা ছিল, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে 68 সিট দিয়েছে, কথাটা সত্য নয়। আমি নির্বাচনের আগে ফেনীর এক নারী ভোটারকে জিজ্ঞেস করেছিলাম ভোটের কি অবস্থা। ওই নারী ভোটার আমাকে বলেছিল নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের কারণে আমাদের এই ভূমিধস বিজয়। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। আমি নিজে বাজার করি, আমি স্বস্তিতে আছি, এদেশের মানুষও স্বস্তিতে আছে। কিন্তু একটি কথা আছে, ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে এই দাম আর কমাতে চায় না। আজকে আমাদের কাছে ভোক্তাদের কাছে আপনাদের এই সুযোগ যদি দেয়া হয় তাহলে এই বাজারকে জোর মনিটরিং করার আমি দাবি জানাচ্ছি, যাতে আমাদের মতো সাধারণ মানুষরা এই সুযোগটা পায়। মাননীয় স্পিকার, ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। ব্যাংকের হিসাব খুলতে টিআইএন যে বাধ্যতামূলক করার যে প্রস্তাব এবং সঞ্চয়পত্রের 10% কর কাটার যে প্রস্তাব, এই প্রস্তাব আমি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংক খ্যাতো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছে। তারা গ্রাহকের টাকা লুট করে তারা বিদেশে আরামে আয়েশে জীবন যাপন করছে। আজকে গ্রাহকরা চিকিৎসার জন্য তারা টাকা তুলতে পারছে না। মাননীয় স্পিকার, যে সমস্ত লুটেরারা গ্রাহকের টাকা লুট করেছে তাদের কোনো ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 24 জুলাই আন্দোলনে আমাদের ফেনীর 11 জন জীবন দিয়েছে। তাদের পরিবার
আমি এমপি হবার পর আমার সাথে এসে দেখা করে তারা পুলিশ প্রশাসন এবং আদালতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছে পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না, আবার ধরলেও আদালত তাদের জামিন দিয়ে দিয়েছে। তারা আমাকে বলেছে আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই, আপনি এই সংসদে এই কথাটি তুলে ধরবেন। মাননীয় স্পিকার, কিছুদিন আগে একটা আয়নাগর দেখলাম, সে আয়নাগরে একটা চেয়ার দেখলাম, সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক। মাননীয় সদস্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এক মিনিটে কনক্লুড করেন, 1 মিনিটে। 2 মিনিট ধরে, 1 মিনিট হবে না মাননীয় স্পিকার। আচ্ছা 2 মিনিট, ওকে 2 মিনিট। মাননীয় স্পিকার, যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন। সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সাথে খুবই খারাপ ব্যবহার করে, এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফেনী সদর হাসপাতাল 250 সজ্জার, 100 সজ্জার জনবল দিয়ে চলছে, সেখানে অনেক জায়গা খালি পড়ে আছে, সেখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আমি দাবি জানাচ্ছি। ফেনীতে লালফুল ফ্লাইওভারের দাবি জানাচ্ছি, ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়ার দাবি জানাচ্ছি। বাসাবাড়িতে দীর্ঘদিন গ্যাস বন্ধ রয়েছে, গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। এলপিজি সিলিন্ডারের অনেক দাম, এই দাম কমানোর প্রস্তাব করছি। আমাদের ফেনীর নারী মা বোনেরা একটি ফ্যামিলি কার্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমি সেখানে দ্রুত শীঘ্রই ফ্যামিলি কার্ড চালুর দাবি জানাচ্ছি। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই সরকারের 4 মাস, বিরোধী দল বলে যে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হন, বিপ্লবের জন্য প্রস্তুত হন। আমি ওনাদের কাছে বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে আমাদের যদি দানব হাসিনা, আল্লাহ না করুক আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। উই শ্যাল ওভারকাম, আমরা করবই জয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। এর উত্তর একটাই, সবার আগে বাংলাদেশ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সরকারের রাজনৈতিক অঙ্গীকার কার জন্য? এর উত্তর স্পষ্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিকের জন্য। ঘোষিত এই বাজেট দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা হ্রাস করে একটি জনমুখী, অংশগ্রহণমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট বার্তা বহন করে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যরা অনেক সময় অভিযোগ করেন যে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না এবং এই বাজেট জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের অবগতির জন্য আমি বলতে চাই, ঘোষিত বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের এ, বি ও সি ক্যাটাগরিতে যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা যেমন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিস্তৃত হতে দিতে পারি না মাননীয় স্পিকার, তেমনি জুলাইয়ের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকেও আমরা বিসর্জন দিতে পারি না। শহীদ ও যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের এই উদ্যোগেই প্রমাণ করে এ বাজেট জুলাইয়ের চেতনার যথার্থ প্রতিফলন রয়েছে। মাননীয় স্পিকার, এবারে বাজেটের একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দিক হল স্পোর্টস ইকোনমিকে অগ্রাধিকার প্রদান। এর আওতায় জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানী প্রদান, নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার জন্য 200 কোটি টাকা বরাদ্দ, 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং 64টি জেলায় 64টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার,
খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং একটি সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করে এই বাজেটে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা যুব সমাজের জন্য বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ক্রীড়া খাতে বিনিয়োগ মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, এটি একটি সুস্থ, দক্ষ, কর্মক্ষম প্রজন্ম গঠনের বিনিয়োগ। এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার বিনীত আহ্বান, স্পোর্টস ইকোনমিকে আরও এগিয়ে নিতে স্পোর্টস সায়েন্টিস্ট, বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস এক্সপার্টস এবং গবেষকদের সম্পৃক্ত করে এটি আধুনিক ও টেকসই স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, বাজেটের আরেকটি সম্ভাবনাময় দিক হল ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব প্রদান। সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে 5 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং নকশাগত মানোন্নয়নের লক্ষ্যে দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠনের উদ্যোগে এটি সময়োপযোগী পদক্ষেপ। এটি আমাদের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বৈশ্বিক অঙ্গনে নতুন পরিচিতি দেবে। ক্রিয়েটিভ ইকোনমি শুধু শহর কেন্দ্রিক নয়, এটি গ্রামীণ শিল্প, কারুশিল্পী ও সৃজনশীল মানুষদের মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করার একটি বড় সুযোগ তৈরি করবে। মাননীয় স্পিকার, স্পিকার, দেশের প্রতিটি অঞ্চলই আমাদের সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার মানুষের উন্নয়ন ও জাতীয় উন্নয়নের অংশ। এবারে বাজেটে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এই অঞ্চলে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 95 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের জন্য মোট বরাদ্দের মধ্যে এই অঞ্চলে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 95 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের জন্য মোট বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতে রাখা হয়েছে 964 কোটি 64 লক্ষ টাকা। এই বরাদ্দ শুধু একটি সংখ্যা নয় মাননীয় স্পিকার, এটি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবনমান উন্নয়নের প্রতি রাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় স্পিকার, এবারে বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা। এই লক্ষ্যে সরকারের কৌশল হল কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করা। ব্যবসা বিনিয়োগের ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার কিছু বিনীত প্রস্তাব উপস্থাপন করছি, যা বাস্তবায়িত হলে বাজেটের লক্ষ্য আরও কার্যকরভাবে অর্জিত হবে বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, প্রথমত অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের দক্ষ জনবল নিয়ে একটি বিশেষায়িত সেল গঠন করা প্রয়োজন, যা বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি শক্তিশালী বাজেট মনিটরিং সেল গঠন করা যেতে পারে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, ইনফর্মাল ইকোনমির ক্রমবর্ধমান ভূমিকা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ খাতকে কর ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, চতুর্থত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যকারিতা, স্বচ্ছতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পঞ্চমত, নগর ব্যবস্থাপনা ও সড়ক ব্যবহারের সংস্কৃতি উন্নয়নে সোশ্যাল সায়েন্টিস্ট, আরবান রিসার্চার্স এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে চালক ও ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, ষষ্ঠত, ভূমিকম্প সহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের মানবিক বাজেটে আর্থকুয়েককে স্পেশাল ফোকাস দিয়ে আলাদা বরাদ্দ দেওয়া উচিত বলে আমি মনে করি। সপ্তমত, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের জুস, উৎপাদিত আম, আমের জুস, ডাবের পানি ও অন্যান্য ফলজাত পণ্য অত্যন্ত পুষ্টিকর এবং জনপ্রিয়। এসব ফলের বাণিজ্যিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করা গেলে দেশের মানুষ সারা বছর সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য পাবে এবং রপ্তানি
মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। তাই এ খাতের উন্নয়নে বরং সময়ের চ্যালেঞ্জকে অতিক্রম করে এটি জাতিকে তার সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ বাজেটে প্রকৃত শক্তি তার ব্যয়ের পরিমাণ নয়, বরং তা একটি জাতিকে কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত এগোতে সাহায্য করে তার মধ্যেই নিহিত। মাননীয় স্পিকার, আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মরহুম পিতা জনাব শহীদ ওয়াহিদুল আলমকে চট্টগ্রাম 5 আসন থেকে বারবার মনোনয়ন প্রদান করেছিলেন। তিনি জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে এ মহান সংসদে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা 1 মিনিটে কনক্লুড করুন প্লিজ। 1 মিনিট। তিনি জনগণের ভালোবাসা ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদের হুইপ ও সংসদ সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। আমার মরহুম পিতার প্রতি দলের যে আস্থা ও বিশ্বাস ছিল, সেই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার প্রতি সে আস্থা রেখে আমাকে জনগণের অধিকার রক্ষা তাদের পাশে থেকে কাজ করার জন্য এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, পিলখানার শহীদ, শাপলা চত্বরের আলেম ওলামা এবং 2024 সালের গণ অভ্যুত্থানের সকল শহীদদের আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 5 সাধারণ মানুষ আজ কিছু সামাজিক ব্যাধির কারণে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসা, জুয়া এবং কিশোর। ধন্যবাদ মাননীয় সদস্য।